তোমরা শুনছো স্যাটারডে স্টোরিজ। স্যাটারডে স্টোরিজ মানে তোমার, আমার, আমাদের সকলের মনের আড্ডাঘর। এই রকম আরও হরর, থ্রিলার, সাসপেন্স এবং ফ্যান্টাসি গল্প নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন স্যাটারডে স্টোরিজ। মৃতদেহের পাশেই কিন্তু ছবিটা পাওয়া গেছে রুদ্রজিৎ বাবু। আঘাত করেই খুনটা করা হয়েছে। কিন্তু দাসবাবু, ছুরিটা পাওয়া গেছে মৃতদেহর পাশে। কেউ যদি খুন করার পরে ছুরিটা মৃতদেহর পেটের ভেতর থেকে বাইরে বের করে আনেন, তাহলে সে অকারণে ছুরিটা মৃতদেহর পাশে রেখেই বা যাবে কেন? এমনটা তো হতেই পারে রুদ্রজিৎ বাবু। খুনি খুন করার পর তাড়াহুড়ো করে সেখান থেকে চলে গেছে, তাই ছুরিটা নিয়ে যেতে তার আর মনে ছিল না। রুদ্রজিৎ চেয়ারে হেলান দিয়ে খুব মন দিয়ে কি যেন ভাবল, তারপরে বলল, সম্ভাবনাটা যে একদমই নেই সেটা আমি একবারও বলছি না, কিন্তু খুন করে যদি তাড়াহুড়োতেই চলে যেতে হতো তাহলে কিন্তু ছুরিটা পেটের ভেতরেই থাকতো বলে আমার মনে হয়। তোমার কি মনে হয় শুভময়? রুদ্রজিৎ কথাটা বলে আমার দিকে তাকাতে আমি একটু চিন্তা করলাম। কারণ রুদ্রজিৎ সবসময় বলে কোনো কিছু বলার আগে চিন্তা করে বলাই দরকার। প্রয়োজনে বেশ কিছু সময় নেওয়া যেতে পারে, কিন্তু মুখ ফসকে কোনো কিছু বলে দিয়ে সেটা পরে পরিবর্তন করলে তুমি যাকে বলছো তার তোমার উপর থেকে বিশ্বাস উঠে যাবে। তাই ভেবেচিন্তে এমন কিছু বলা দরকার যেটা বিশ্বাসযোগ্য এবং যার যুক্তি রয়েছে। তাই আমি বেশ কিছুক্ষণ চিন্তা করলাম, তারপরে বললাম, আমার কিন্তু তেমন কিছু মনে হচ্ছে না রুদ্রজিৎ। আমার মনে হচ্ছে খুনি হয়তো ছুরিটা নিয়ে যাওয়ার কথা ভেবেছিল, পরে কোনো কারণে সেটা ওখানে রেখে গেছে। ছুরিটা থেকে হাতের ছাপ পাওয়া গেছে তো, সেটা কার সাথে মিলছে? যে মারা গেছে তার বাড়ির কারোর সাথেই ওই চুরির হাতের ছাপ মিলছে না। তার বদলে মিলছে পাশের বাড়ির এক ভদ্রলোকের সাথে। অথচ ভদ্রলোক দাবি করছেন এই ছুরিটা তিনি মাত্র 2 দিন আগে ব্যবহার করেছিলেন। একবার আসলে সেই ভদ্রলোকের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়েছিল। আপনি জানেন নিখিলেশবাবু, এই কেক কাটার ব্যাপারটা বেশ প্রচলিত না হলেও কেউ কেউ এটা উদযাপন করে। আর তিনি স্পষ্টভাবেই বলছেন ওই ছুরিটায় তার হাতের ছাপ পাওয়ার পেছনের কারণ তিনি ছুরিটা ব্যবহার করেছিলেন। তারপর আর সেটা খুঁজে পাওয়া যায়নি। তার কথার সপক্ষে সাক্ষী রয়েছে? সাক্ষী বলতে তার নিজের স্ত্রী এবং যে বাড়িতে খুনটা হয়েছে সেই বাড়ির ভদ্রলোক। বেশি লোকজন সেখানে ছিল না, ওই আশেপাশের কয়েকজন ছিল, তবে সকলেই ব্যাপারটাকে ঠিকভাবে মনে রাখতে পারেনি। রুদ্রজিৎ মুখের সামনে হাত দিয়ে চুপ করে বসে রইল, তারপরে বলল, এখন আপনি আমার কাছে ঠিক কি কি সাহায্য চাইছেন বলুন তো? এই মহিলা যখন মারা গেছে তখন তার স্বামী বাড়িতে ছিলেন না, বাইরে ছিলেন। তিনি বাড়িতে ফিরে এসেই মৃতদেহ দেখতে পান আর তারপর পুলিশে খবর দেন। এই অবস্থায় আমরা কাউকেই গ্রেফতার করতে পারিনি, তাই আপনার কাছে এসেছি। যদি আপনি ব্যাপারটা তদন্ত করে আসল অপরাধীর সন্ধান দেন তাহলে ভালো হয় রুদ্রজিৎ বাবু। সেটার জন্য তো আমায় গোটা ব্যাপারটা প্রথম থেকে দেখতে হবে। দাসবাবু, মার্ডার স্পটটাও দেখা দরকার। খুনটা যেন কবে হয়েছে বললেন? কাল হয়েছে, কাল প্রায় সন্ধ্যের দিকে। মৃতদেহ তখনই পোস্টমর্টেমে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ছুরিটা পরীক্ষা করে পাওয়া গেছে পাশের বাড়ির ভদ্রলোকের হাতের ছাপ। তাই আমরা একটু চিন্তিত হয়ে পড়েছি রুদ্রজিৎ বাবু। ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় রুদ্রজিৎ, আমাদের আগে মৃতদেহটা দেখা দরকার, তার আগে বাড়িটা দেখা দরকার। তারপরে না হয় এগুলো নিয়ে কিছু ভাবা যাবে। এখানে বসে বসে শুধু শুধু কিছু অনুমান করে তো কিছুই করা যাবে না, সবটা তো আগে দেখা দরকার। আপনাদের কোনো অসুবিধা হবে নাকি রুদ্রজিৎ বাবু? আমি সঙ্গে করে জিপ নিয়ে এসেছি, আপনাদের এখান থেকে সোজা মর্গে নিয়ে যাব, তারপর সেখান থেকে প্রয়োজন হলে ভিকটিমের বাড়িতেও নিয়ে যাব। হ্যাঁ, সেখানে যাওয়াটা তো প্রয়োজন, তবে তার আগে একবার মর্গে যাব। চলুন, মৃতদেহটা দেখাও একবার প্রয়োজন। রুদ্রজিৎ আর আমি দাসবাবুর সাথে পুলিশের জিপে বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা গিয়ে পৌঁছলাম মর্গে, যেখানে মৃতদেহ রাখা রয়েছে। দাসবাবু আমাদের সাথে থাকার জন্য দেখতে খুব একটা অসুবিধে হলো না। মৃতদেহ মর্গের সারি সারি ড্রয়ারের মধ্যে রাখা ছিল। একটা ড্রয়ার টেনে বার করে দাসবাবু বললেন,
এই দেখুন রুদ্রজিৎ বাবু, ভালো করে দেখুন, আঘাতটা পেটের একদম মাঝখানে হয়েছে। রুদ্রজিৎ ভালো করে মৃতদেহ পরীক্ষা করল, তারপরে বলল, মৃতদেহের আর কোথাও আঘাতের চিহ্ন পাওয়া গেছে দাসবাবু? না, তবে মাথার পেছনে সামান্য আঘাত ছিল মনে হয়, সেটা মেঝেতে পড়ে যাওয়ার জন্যই হয়েছে। তার মানে আঘাতটা করা হয়েছে সামনের দিক থেকে, পেছনের দিক থেকে করলে উনি ওভাবে মেঝেতে পড়তেন না। আচ্ছা, একবার মাথাটা তুলুন তো দাসবাবু, মাথার আঘাতটা একবার দেখি। দাসবাবু মৃতদেহটা সামান্য তুলে ধরতে রুদ্রজিৎ মাথার কাছটা ভালো করে পরীক্ষা করল, তারপর আর কিছুই না বলে একটা বন্ধ করে দিল। আমরা তিনজনে সেখান থেকে বাইরে বেরিয়ে এসে পুলিশের জিপে উঠতেই রুদ্রজিৎ বলল, চলুন একবার এই ভদ্র মহিলার বাড়িতে যাই, তার স্বামীর সাথে একবার কথা বলে দেখতে হবে। তাছাড়া পাশের বাড়ির যে ভদ্রলোকের হাতের ছাপ পাওয়া গেছে তার সাথেও কথা বলতে হবে। কেস খুব একটা সহজ হবে বলে কিন্তু মনে হচ্ছে না। কিন্তু রুদ্রজিৎ, আমার তো মনে হচ্ছে ওই পাশের বাড়ির ভদ্রলোকই কোনো কারণে খুন করেছে, কারণ দুদিন আগে তিনি কেক কাটার সময় ওই ছুরিটাই ব্যবহার করেছেন। তারপর ছুরিটা নিশ্চয়ই তার কাছেই ছিল। সেটা নাও হতে পারে, কোনো কারণে কোনোভাবে যদি সেই ছুরিটা কেউ সরিয়ে নেয় তাহলে তো হয়েই গেল। সেক্ষেত্রে ছুরিটা সাবধানে সরালে তাতে হাতের ছাপ পড়তে পারে না। আমারও সেটাই মনে হচ্ছে। কেউ হাতে গ্লাভস কিংবা কোনো কাপড় জড়িয়ে ছুরি ধরলে তাতে আঘাত করলেও হাতের ছাপ আসবে না। কিন্তু এসবের থেকেও বড় একটা জিনিস আমাদের জানার দরকার দাসবাবু, সেটা হলো খুন করার মোটিভ। অকারণে তো কেউ কাউকে খুন করবে না। ভদ্রমহিলার সাথে তার স্বামীর সম্পর্কটা ঠিক কেমন সেটাও দেখা দরকার, তাহলেই এ বিষয়ে খানিকটা জানা যাবে। কেসের ব্যাপারে কথাবার্তা বলতে বলতেই আমরা গিয়ে পৌঁছলাম এই ভদ্রমহিলার বাড়িতে। ভদ্রমহিলার নাম গৌরী রায়, ভদ্রমহিলার স্বামীর নাম নির্মল রায়। তিনি বাড়িতেই ছিলেন। ছোটোখাটো একটা একতলা বাড়ি, সামনে দুটো ঘর, খানিকটা খোলা জায়গায়। আমরা জিপ থেকে নামতেই দাসবাবু এগিয়ে গিয়ে বাড়ির গেট খুলে ভেতরে ঢুকলেন। তারপর দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে ডাকলেন, নির্মলবাবু বাড়িতে আছেন নাকি? আমরা থানা থেকে আসছি। দাসবাবুর গলার স্বরেই বোধহয় ভদ্রলোক ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন। ভদ্রলোকের অতি সাধারণ চেহারা, চোখে একটা চশমা, পরনে একটা সাধারণের পাঞ্জাবি, নিচে একটা পায়জামা। তিনি দাসবাবুকে দেখে আর আমাদেরকে দেখে একটু অবাক হয়েই বললেন, ইন্সপেক্টর, আমার স্ত্রীর খুনের ব্যাপারে কোনো কিছু জানা গেল? আর তার মৃতদেহ কখন ছাড়া হবে? বুঝতেই তো পারছেন, তার বাপের বাড়িতে আর কেউ বেঁচে নেই। সমস্ত কাজ আমার নিজের হাতেই করতে হবে, আর তাই মৃতদেহ ছাড়তে আর একটু সময় লাগবে নির্মলবাবু, তবে আমি আপনাকে জানিয়ে দেব। আপনার টেলিফোন নাম্বারটা তো রইলই। তেমন হলে আমি আপনার বাড়ি পর্যন্ত এসে আপনাকে নিয়ে যাব। তবে এই কেসের ব্যাপারে রুদ্রজিৎবাবু একটু তদন্ত করছেন, তাই আপনার সাথে ওনার কথা বলাতে নিয়ে এলাম। নির্মলবাবু একটু অবাক চোখেই রুদ্রজিতের দিকে তাকিয়ে বলল, রুদ্রজিৎ বাবু মানে সেই স্বনামধন্য গোয়েন্দা রুদ্রজিৎ সমাদ্দার? রুদ্রজিৎ ভদ্রলোকের হাত জোর করে নমস্কার করাতে প্রতি নমস্কার করে বলল, ক্ষমা করবেন নির্মলবাবু, আমি আসলে গোয়েন্দা নই, আমি সামান্য রহস্য সন্ধানী মাত্র। রহস্য খুঁজে বেড়াই আর খুঁজে পেলে তার সমাধান করার চেষ্টা করি মাত্র। গোয়েন্দা শব্দটা আমি নিজের সাথে একদমই জড়াই না। আপনি আমার স্ত্রীর খুনের ব্যাপারে তদন্ত করবেন? তাহলে তো খুনি নিশ্চয়ই ধরা পড়বে। রুদ্রজিৎ বাবু, আসুন আসুন আসুন, বা আপনারা ভেতরে আসুন। ভদ্রলোকের ডাকে আমি আর রুদ্রজিৎ প্রথমে ঘরের ভেতরে ঢুকলাম। পেছনে দাসবাবু গাড়ির ড্রাইভারকে কিছু একটা বলে আসতে গেলেন। আমরা ভেতরে ঢুকতেই রুদ্রজিৎ সামনে রাখা চেয়ারে বসল। আমিও তার দেখা দেখি পাশের চেয়ারে বসতেই নির্মলবাবু উল্টো দিকের চেয়ারে বসে বললেন, কিছুই বুঝতে পারছি না রুদ্রজিৎ বাবু, ওকে এভাবে বাড়ির ভেতরে ঢুকে কে খুন করতে যাবে বলুন তো? আর কারোর সাথেও শত্রুতাই বা থাকবে কি করে বলুন তো? আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? খুব একটা খারাপ নয় রুদ্রজিৎ বাবু, তবে বিয়ের এত বছর পরেও আমাদের কোনো সন্তান না হওয়ার জন্য যেমনটা থাকে আর কি, তেমনই আমাদের মধ্যে একটা দূরত্ব সব সময়তেই ছিল। তবে তার মানে এই নয় যে সম্পর্ক খারাপ ছিল। আমি সারাদিন ব্যবসার কাজে বাইরেই থাকতাম,
আর ও বাড়িতে একাই থাকতো। সামনে বাগানটা দেখতে পাচ্ছেন, এই সমস্ত নিয়েই ওর সময় কেটে যেত। যেদিন মৃত্যুটা হয় সেদিন সকালে আপনি বাড়ি থেকে যাওয়ার সময় তার মধ্যে কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? এই একটা ব্যাপার আমি পুলিশকেও বলেছি। শুধু সেদিন নয়, তার আগেও কয়েকদিন ধরে ওর মধ্যে একটু পরিবর্তন আমি লক্ষ্য করেছিলাম। সব সময় যেন চুপচাপ থাকে, কোনো কথা বললে সহজে শুনতে পায় না, অন্যমনস্ক হয়ে থাকে। সেদিন সকালেও তেমনই ছিল। তাই আমি নিজে থেকে কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, কিন্তু কিছুই বলতে চাইনিও। কিছু যে একটা হয়েছিল সে ব্যাপারে আমি নিশ্চিত হলেও তার ব্যাপারে আমি কিছুই জানি না রুদ্রজিৎ বাবু। তার মানে তিনি এ ব্যাপারে কিছু জেনে থাকলেও থাকতে পারেন কি, তাই তো? আসলে মেয়েরা অনেক সময় মেয়েদের অনেক কথাই বলে। নির্মলবাবু উদাসীনভাবে মাথা নাড়িয়ে বললেন, হতে পারে, সে ব্যাপারে আমি নিশ্চিতভাবে কিছু জানি না। ঠিক তখনই দাসবাবু এসে আমাদের ঘরে ঢুকলেন। তারপর কোনো কথা না বলে পাশের একটা চেয়ারে চুপ করে বসে পড়লেন। রুদ্রজিৎ বলে উঠল, আচ্ছা নির্মলবাবু, আপনার স্ত্রীকে কেউ খুন করতে পারে বলে কি আপনার মনে হয়? এছাড়াও তার কোনো শত্রু আছে বলে আপনি কি জানতেন? এখনকার নয়, হয়তো অনেক আগের কোনো শত্রু তার কারোর সাথে? না রুদ্রজিৎ বাবু, এখানে তো খুব একটা কারোর সাথে মিশতো না। ওর দাদা বৌদি ওর গ্রামের বাড়িতে থাকতো। যতদিন জীবিত ছিল ততদিন ওদের সাথে মাঝে মাঝে চিঠিতে কথাবার্তা হতো। ওরা মাঝে মাঝে আসতো, কিন্তু গ্রামে একবার প্রবল বন্যায় ওদের বাড়ি ঘর সমস্তটাই ভেসে যায়। তারপরে একবার আমরা গ্রামে গিয়েছিলাম, কিন্তু তারপর থেকে আর ওর কেউ নেই বললেই ভালো হয়। কারোর সাথে কথাবার্তাই নেই, শত্রুতা হবে কি করে বলুন তো? আপনি সেদিন যখন বাড়ি ফিরে এসেছিলেন তখন ঠিক কি দেখেছিলেন বলুন তো? সেদিন সেদিন বাড়ি ফিরে আমি যা দেখেছিলাম তা হয়তো কোনোদিনই ভুলবো না আমি রুদ্রজিৎ বাবু। আমি বাড়ি ফিরে আসি সন্ধ্যের দিকে। সেদিনও সেই সময়তেই ফিরে এসেছিলাম। ফিরে এসে বাড়ির ভেতরে ঢুকতে গিয়ে দেখি বাইরের দরজাটা খোলা রয়েছে। সচরাচর এমনটা হয় না, এমন সময় দরজাটা বন্ধই থাকে। এই সময়টা গৌরী ঘরের ভেতরে টুকিটাকি কাজকর্ম করে। আমি এসে দরজা ধাক্কা দিলে তারপরও দরজা খোলে। সেদিন কিন্তু দরজাটা খোলা দেখেই আমার প্রথমটা কেমন যেন সন্দেহ হয়। আমরা এখন যে ঘরে বসে রয়েছি এটা আমার ঘর, পাশের ঘরটায় গৌরী থাকে। আমার ঘরের দরজা খোলা দেখে ঘরের ভেতরে ঢুকে গৌরীকে খুঁজি, দুবার ডাকি, কিন্তু কোনো সাড়া পাই না। তারপর কি মনে হতে পাশের ঘরের ভেজিয়ে রাখা দরজাটা খুলে ভেতরের দিকে ঢুকতেই দেখতে পাই মেঝের উপরে গৌরী পড়ে রয়েছে। তার পেটের কাছ থেকে রক্ত বাইরে বেরিয়ে মেঝেতে ছড়িয়ে যাচ্ছে, আর এক পাশে রাখা রয়েছে একটা ছুরি। ছুরিটা দেখে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম আসলে ওই ছুরিটা দিয়েই বোধহয় খুন করা হয়েছে, কারণ ছুরিতে তখনও রক্ত লেগে রয়েছে। আমি ভয় পেয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে চিৎকার করে পাশের বাড়ির অবনীবাবুকে ডাকতে থাকি। তারপর উনি এবং তার স্ত্রী এসে পড়ায় ওদের বুদ্ধিতেই পুলিশকে খবর দিই। আসলে তখন আমার মাথা ভালোভাবে কাজ করছিল না। ঘরে ঢোকার সময় আপনি আর কিছু লক্ষ্য করেছেন যেমনটা অন্যদিন থাকে না? সেদিন এমন কিছু ছিল বা আপনার ঘরে কোনো চিহ্ন দেখে মনে হয়েছিল যে আপনার ঘরে কেউ এসেছিল? না রুদ্রজিৎ বাবু, তেমন কিছুই মনে হয়নি। আর আমার ঘরে তো খুব বেশি একটা কেউ আসেও না, আমি আগেও বলেছি। তখন পুলিশের খবর দেওয়ার পর আমি ঘরের বাইরেই বসেছিলাম। পুলিশ আসার পরে মৃতদেহ দেখে মৃতদেহ পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। এখন আপনি বলুন রুদ্রজিৎ বাবু, বাইরে থেকে কে এসে আমার স্ত্রীকে খুন করে যাবে? কেউ যে এসেছিল সেটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে নির্মলবাবু, কিন্তু তার আসল উদ্দেশ্যটা কি ছিল? বাড়ি থেকে কোনো কিছু চুরি যায়নি তো? ব্যাপারটা আমারও মনে হয়েছিল, তাই আমিও ভালো করে খুঁজে দেখেছিলাম যে কোথাও থেকে কিছু চলে গেছে নাকি, কিন্তু কোনো কিছুই চুরি যায়নি রুদ্রজিৎ বাবু। সে ব্যাপারে আমি একদম নিশ্চিত।
বাড়িতে খুব বেশি একটা টাকা পয়সা কিংবা গয়নাগাটি আমার সেরকম থাকে না। টাকা পয়সা যার রয়েছে তার সবটাই ব্যাংকে রয়েছে, তাই চোর কি বা চুরি করতে আসবে বলুন তো? ভদ্রলোকের কথা শুনে রুদ্রজিৎ বেশ কিছুক্ষণ ধরে কি যেন চিন্তা করতে লাগলো। তারপর দাসবাবুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা দাসবাবু, মৃতদেহটা ঠিক কোথায় পড়েছিল? আপনি আমাকে একবার সেই জায়গাটা দেখাবেন, চলুন তো। রুদ্রজিতের কথায় আমরা সবাই উঠে পাশের ঘরের দরজা খুলে দিলাম। নির্মলবাবু বললেন, পুলিশ চলে যাওয়ার পরে এই ঘরে আমি আর ঢুকিনি রুদ্রজিৎ বাবু, এই এখন আপনাদের সাথে ঢুকলাম। ওই যে ওই ওই বিছানাটা ঠিক পাশেই মৃতদেহটা মাটির ওপরে পড়েছিল। দাসবাবুও সেই জায়গাটাই দেখালেন। রুদ্রজিৎ এগিয়ে গিয়ে ভালো করে দেখল, তারপর ঘরের মধ্যে এদিকে ওদিকে ঘুরে ঘুরে গোটা ঘরটাই দেখতে লাগলো। বেশ সুন্দর করে সাজানো বিছানা, একপাশে আয়না আর টেবিল পর্যন্তও রয়েছে। আলমারির পাশে একটা ছোট্ট জানলা দিয়ে বাড়ির পেছনের দিকটা দেখা যায়। রুদ্রজিৎ ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে ঘরের মাটিতে তাকিয়ে বারবার কি যেন একটা দেখতে লাগলো। তারপর একসময় বলল, আচ্ছা নির্মলবাবু, আপনার স্ত্রী কি চুল বাঁধার জন্য কোনো ক্লিপ ব্যবহার করতেন? নির্মলবাবু যেন একটু অবাক হয়েই বললেন, চুল বাঁধার ওই প্লাস্টিক কিংবা লোহার ক্লিপের কথা বলছেন তো? না, আপনি তো মৃতদেহ দেখেছেন নিখিলেশবাবু আশা করি। আমার স্ত্রীর চুল খুব একটা বড় ছিল না, তাছাড়া চুলও ছিল কম, তাই ক্লিপ সে ব্যবহার করতো না চুল বাঁধার জন্য। গার্ডারই ব্যবহার করতো মূলত, আর বেশিরভাগ সময় চুল খোলাই রাখতো। আমরা সেই ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে আসার পরে রুদ্রজিৎ বলল, দাসবাবু, একবার পাশের বাড়ির ভদ্রলোক অবনী রায়ের সাথে কথা বলা দরকার। আপনি যান, ভদ্রলোকের সাথে কথা বলুন, আমরা এক্ষুনি আসছি। দাসবাবু চলে যেতেই রুদ্রজিৎ গলা নামিয়ে বলল, প্রাথমিক সন্দেহ কিন্তু আপনাকেই করা হচ্ছে নির্মলবাবু। যদি সত্য কোনো প্রমাণ অন্য কারোর বিরুদ্ধে না পাওয়া যায়, তাহলে কিন্তু খুনটা আপনিই করেছেন বলেই ধরে নেওয়া হবে। সেক্ষেত্রে আপনার যদি আরও কিছু বলার থাকে, আমায় বলতে পারেন। নির্মলবাবু রুদ্রজিতের কথা শুনে খানিকটা অবাক হয়ে গেলেন। তারপর একটু আমতা আমতা করেই বললেন, রুদ্রজিৎ বাবু, আমার মনে হয় এই কাজটা ওই পাশের বাড়ির অবনীবাবুই করেছেন। আসলে তার আর আমার স্ত্রীর মানে তার আমার স্ত্রীর ওপর একটা মানে কুদৃষ্টি ছিল, আপনি বুঝতেই পাচ্ছেন। আমার স্ত্রী বেশ সুন্দরী, তাই। নির্মলবাবু তার কথা শেষ করতে পারলেন না। তার আগেই রুদ্রজিৎ বলে উঠল, মৃতদেহর পাশে পাওয়া ছুরিতে অবনী রায়ের হাতের ছাপ পাওয়া গেছে, তাই সেক্ষেত্রে তার দিক থেকেও একটা ভাবনা আমি রেখেছি নির্মলবাবু। তবে সেখানে সামান্য একটা খটকা রয়েছে, সেটা দূর করতে পারলে। আচ্ছা, আমি এখন চলি, যদি প্রয়োজন হয় আমি আবার আসব। আর আপনার যদি কিছু জানানোর থাকে তাহলে ইন্সপেক্টরকে কিংবা আমাকে জানাতে পারেন। চলি নির্মলবাবু, তবে আপনার স্ত্রীর খুনিকে ঠিক খুঁজে পাওয়া যাবে, আপনি একদম চিন্তা করবেন না। রুদ্রজিতের পরপর দুবার দুরকম কথার জন্যেই বোধহয় নির্মলবাবু সামান্য অবাক হয়ে গিয়েছিলেন। তিনি আমাদের দিকে তাকিয়েছিলেন। আমরা বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসতেই দাসবাবু বললেন, অবনী রায়ের সাথে কথা হয়ে গেছে রুদ্রজিৎবাবু, আসুন, ভদ্রলোক আমাদের জন্যই অপেক্ষা করছেন। চায়ের কাপ হাতে রুদ্রজিৎ, আমি আর দাসবাবু অবনী রায়ের বাড়ির বসার ঘরে বসে রয়েছি। অবনী রায় আমাদের সামনে বসে রয়েছেন বেশ চিন্তিত মুখে। একটু আগেই তার স্ত্রী কমলা আমাদের চা দিয়ে গেছে। চা খেতে খেতে রুদ্রজিৎ বলে উঠল, মার্ডার ওয়েপেনে আপনার হাতের ছাপ পাওয়া গেছে অবনীবাবু, এই বিষয়ে আপনার বলার কি কিছু আছে? অবনীবাবু স্পষ্ট গলায় রুদ্রজিতের কথায় বলে উঠলেন, খুনের অস্ত্রে আমার হাতে ছাপ পাওয়া গেছে মানে তো এটা নয় যে খুনটা আমি করেছি। আর ওই ছুরিটা যে আমার ঘর থেকে চুরি গেছে সে কথা তো আমি আগেই বলেছি। ওটা আমার জন্মদিনের দিন কেক কাটার জন্য ব্যবহার করেছিলাম আমি। আসলে আমার স্ত্রী জোর করেছিলেন, তাই জন্মদিনের দিন একটা ছোট কেক কিনে নির্মলবাবু এবং তার স্ত্রীকেও ডাকা হয়েছিল, আশেপাশের দু একজনকেও ডাকা হয়েছিল। বুঝতেই পারছেন আমার স্ত্রীর আবদারে এমনটা করেছিলাম আমি। কিন্তু সেই ছুরিটাই যে কেউ খুন করতে ব্যবহার করবে সেটা আমি কি করে বুঝবো? কিন্তু সমস্যা যে একটা থেকেই যাচ্ছে,
হাতের ছাপ পাওয়ার জন্য আপনাকে দোষী সাব্যস্ত করতে খুব একটা বেগ পুলিশকে পেতে হবে না। তাই আপনার কি মনে হয় গৌরী দেবীকে কে খুন করতে পারে? কিছুই জানি না। রুদ্রজিৎ বাবু তাকে কে খুন করতে পারে সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই। তবে ভদ্রমহিলা কারোর সাথে মেলামেশা করতেন না। দিনের বেশিরভাগ সময় নিজের বাড়িতেই থাকতেন। কোনো একটা প্রয়োজনে তার বাড়িতে গেলে তাকে ঘরেই পাওয়া যেত। এমন একজন মানুষের যে শত্রু থাকতে পারে সেটা ভেবেই অবাক হচ্ছি আমি। তার মানে আপনার কাউকে সন্দেহ হয় না। আচ্ছা, কমলা দেবী, আপনার কি কাউকে সন্দেহ হয়? আপনি তো গৌরী দেবীর একটু কাছাকাছি ছিলেন, বেশিরভাগ সময় আপনার সাথেই তার কথা হতো। তাই আপনার কি মনে হয় কেউ গৌরী দেবীকে খুন করতে পারে বলে? কমলা দেবী একটু ইতস্তত করে চাপা গলায় বললেন, আমি ঠিক বলতে পারবো না, তবে নির্মলবাবুর সাথে গৌরীর সম্পর্ক খুব একটা ভালো ছিল না, তা বোধহয় আপনি জানেন। তাদের সন্তান না হওয়ার জন্য তাদের মাঝে একটা দূরত্ব তৈরি হয়েছিল। একটা ব্যক্তিগত প্রশ্ন করব, যদি আপনাদের জানা থাকে তাহলে জানাবেন। আচ্ছা, এই নির্মল বাবু আর গৌরী দেবীর সন্তান না হওয়ার আসল সমস্যাটা কি বলতে পারবেন? এ কথায় কিন্তু অবনীবাবু কিংবা কমলা দেবী কোনো কথা বললেন না। তবে কমলা দেবীর দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল তিনি কিছু একটা বলতে চাইছেন, কিন্তু তার স্বামী সামনে থাকায় বোধহয় তিনি কিছুই বলতে পারছেন না। রুদ্রজিৎও বোধহয় ব্যাপারটা বুঝতে পেরেছিল, তাই একসময় বলল, দাসবাবু, শুভময়, তোমরা বরং একটু অবনীবাবুর সাথে কথা বলো। আমি কমলা দেবীর সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই। অবনীবাবু, আপনার বোধহয় আপত্তি নেই তাতে? কমলা দেবী মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। অবনীবাবু সবার মুখের দিকে তাকিয়ে নিয়ে একটু ইতস্তত করে বললেন, আহ, আমার আপত্তি থাকবে কেন? আপনি যান, কথা বলুন। আমিও চাই খুনি ধরা পড়ুক। না হলে খুনের অস্ত্রে আমার হাতের ছাপের জন্য সন্দেহটা আমার দিকেই প্রথমে আসবে। রুদ্রজিৎ উঠে কমলা দেবীর সাথে ভেতরের একটা ঘরে গিয়ে ঢুকল। বোধহয় সেটা কমলা দেবীর নিজের ঘর। বেশ কিছুক্ষণ আমরা চুপ করে বসে রইলাম। একসময় দাসবাবু অবনীবাবুর উদ্দেশ্যে বললেন, আপনার জন্মদিনের কেক কাটার ছুরিটা যে চুরি গেছে সেটা আপনি কবে বুঝতে পেরেছিলেন? ছুরিটা চুরি গেছে সেটাই তো আমি জানতাম না। আসলে কেক কাটার পরে ছুরিটা যে কোথায় রেখেছিলাম সেটা তো আমার মনে নেই। খুনটা হওয়ার পরে যখন দেখা গেল ছুরিটা আমার বাড়ির, তখনই আমার কেমন সন্দেহ হলো যে ওটা চুরি গেছে। নির্মলবাবুর ডাকে আমরা গিয়ে যখন পৌঁছই, ছুরিটা পাশে পড়ে থাকতে দেখি, তখনও কিন্তু আমার কিছুই মনে হয়নি। আপনারা এসে যখন ছুরিটা নিয়ে গেলেন তখনই আমার কেমন যেন সন্দেহ হলো। পরে তো তাতে আমার হাতের ছাপ পাওয়া গেলেই। আমি কিন্তু কিছুই বললাম না, চুপ করে বসে এদিক ওদিকে দেখতে লাগলাম। বেশ কিছুক্ষণ পরে রুদ্রজিৎ আর কমলা দেবী ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। কমলা দেবীর মুখটা আগের মতোই নিচু হয়ে রইল। রুদ্রজিৎ অবনীবাবুর দিকে তাকিয়ে বলে উঠল, অবনীবাবু, একটা কথা বলুন তো আমায়। আপনার কাটার ছুরিটা যে চুরি গিয়েছিল সে ব্যাপারটাতে কি আপনি নিশ্চিত? কোনোভাবে আপনি নিজেই খুনটা করেননি তো? এই কথায় অবনীবাবু কেমন যেন রাগী গলাতেই বলে উঠলেন, যদি খুন আমি করতাম তাহলে কি আপনার মনে হয় আমি এখন এখানে থাকতাম? আর আমি গৌরীকে খুন করতে যাব কেন? তার সাথে আমার সম্পর্ক তো খারাপ ছিল না, সে আমার কোনো ক্ষতি করেনি। তাহলে তাকে আমি খুন করব কেন? রুদ্রজিৎ অদ্ভুতভাবে বেশ কিছুক্ষণ অবনীবাবুর দিকে তাকিয়ে রইল। তারপরে বলল, সে আপনি এখন নামে বলছেন, কিন্তু পরে যদি প্রমাণিত হয় আপনি খুন করেছেন তাহলে কিন্তু আপনাকে বাঁচানো শক্ত হয়ে যাবে। যদি কিছু স্বীকার করার থাকে তাহলে এখনই করে নিন। অবনীবাবু যেন আকাশ থেকে পড়লেন। সেভাবে একবার নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তুমি রুদ্রজিৎ বাবুকে কি বলেছো বলো তো? আচ্ছা, আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে ওই ছুরিটা ছাড়া? রুদ্রজিতের মুখে সামান্য রহস্যময় হাসি দেখা দিল। সেভাবে হাসতে হাসতে সে বলল, ওটা ছাড়া আর কোনো প্রমাণই খুনি রেখে যায়নি। তাহলে আমি অন্য কোনো প্রমাণ খুঁজে পাবো কি করে? তবে আরও একটা জিনিস আমি খুঁজে পেয়েছি, আর সেটা থেকে কিছুটা ধারণা করা যায়। সে যাই হোক, চলুন দাসবাবু। আচ্ছা অবনীবাবু, আমরা এখন আসছি। যদি মনে হয় আপনি কিছু স্বীকার করবেন তাহলে যে কোনো সময় পুলিশের কাছে গিয়ে বলতে পারেন, আর যদি আমাকে বলতে চান তাহলে আমার বাড়িতে আসতে পারেন। ধন্যবাদ কমলা দিদি, আপনি না থাকলে এই কেসটা এত সহজে সমাধান করা যেত না। রুদ্রজিৎ যে আসলে কি বলে চলেছে তার কিছুই আমি বুঝতে পারছিলাম না। তাই বাড়ি ফেরার পথে যখন দাসবাবু বললেন,
আপনি অবনীবাবুকে ওভাবে জেরা করলেন কেন? মানে আপনি কি তার বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছেন, নাকি আপনার মনে হয় তিনিই খুনটা করেছেন? রুদ্রজিৎ রহস্যময়ভাবেই হাসল। প্রথমে কিছুই বলল না, তারপরে একটু থেমে বলল, এখানে খুনি হিসাবে কিন্তু তিনজনকেই সন্দেহ করা যায়। একজন হলেন গৌরী দেবীর স্বামী নির্মলবাবু, অন্যজন হলেন অবনীবাবু, তাছাড়া আরও একজন যার ওই বাড়িতে যখন তখন আসা যাওয়া ছিল এবং গৌরী দেবীর ঘর পর্যন্ত পৌঁছাতেও সে পারত। বাইরের কেউ এলে তাকে তো আর নিজের ঘর পর্যন্ত অকারণে নিয়ে যাবেন না গৌরী দেবী। তার মানে খুনি তার চেনা কেউ, কিন্তু সেটা কে সেটাই ঠিক বোঝা যাচ্ছে না। কয়েকটা ব্যাপারে খোঁজ নিতে হবে দাসবাবু, তারপরেই এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো। তার মধ্যে আপনাকে কয়েকটা কাজ করতে হবে, বুঝলেন? আমি অবাক হয়েছিলাম। তার সাথে দাসবাবু নিজেও অবাক হয়েছিলেন। তবু বললেন, ঠিক কোন ব্যাপারে খোঁজ নেওয়ার কথা আপনি বলছেন বলুন তো রুদ্রজিৎবাবু? আর তুমি যে তিনজনের কথা বলছো তাদের মধ্যে নির্মলবাবু কেন তার স্ত্রীকে খুন করতে যাবে? আর অবনীবাবুই বা কেন খুন করবেন? তাদের তো কোনো খুনের মোটিভ আমি খুঁজে পাচ্ছি না। অবনীবাবুর মত খুব একটা পরিষ্কার নয়, সে কথা ঠিক, কিন্তু নির্মলবাবুর মত কিন্তু পরিষ্কার। নির্মলবাবুর সাথে তার স্ত্রীর সম্পর্ক খুব একটা ভালো নয়, তাছাড়া বিয়ের এতদিন পরেও তাদের কোনো সন্তান নেই। এক্ষেত্রে সমস্যাটা কার সেই বিষয়ে আমরা এখনো খোলাখুলিভাবে জানি না। হতেই পারে সমস্যাটা গৌরী দেবীর। সেক্ষেত্রে কি খুনের ব্যাপারটা সহজ হয়ে যাচ্ছে না? অবশ্যই এটা আমার অনুমান, অন্য কোনো মোটিভও থাকতে পারে। গৌরী দেবীর বাড়ির লোক সবাই মারা গিয়েছেন, সেক্ষেত্রে তার বাড়ির সমস্ত সম্পত্তি তার নিজের নামে হয়ে যাবে। মোটিভ একটা থেকেই যাচ্ছে শুভময়, তবে অবনীবাবুর মোটিভটা খুঁজে দেখা দরকার, কারণ ছুরিতে তার হাতের ছাপ রয়েছে। তিনি নিজেই সেই ছুরি দিয়ে খুন করেন, তারপর বলতেই পারেন ছুরিটা চুরি হয়ে গেছে। কি তাই নয় কি? রুদ্রজিতের কথা শুনে এবার কিন্তু আমারও মনে হলো রুদ্রজিৎ বোধহয় খুব একটা ভুল কথা বলছে না। তাই তো, মোটিভ তো রয়েছে, কিন্তু আমি সেটা বুঝতে পারছিলাম না কেন। জিপ থেকে নেমে আমি খানিকটা হেঁটে আসার পরেও রুদ্রজিৎ দাসবাবুর সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলল। তারপর দাসবাবু চলে যেতে আমি আর রুদ্রজিৎ ঘরে এসে ঢুকলাম। বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিজের ঘরে এসে বিছানায় বসেছি। এমন সময় রুদ্রজিৎ এসে আমার ঘরে ঢুকে বলল, আচ্ছা, অবনীবাবুর ক্ষেত্রে খুনের মোটিভটা কি হতে পারে বলে তোমার মনে হয়? এমনটা কি হতে পারে না অবনীবাবুর সাথে গৌরী দেবীর কোনো একটা সম্পর্ক তৈরি হয়েছিল? নির্মলবাবু বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন, তার সাথে গৌরী দেবীর সম্পর্ক খুব একটা ভালোও ছিল না। সেই সুযোগে অবনীবাবুর সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়। শেষে যখন গৌরী দেবী কোনো কারণে অবনীবাবুর কোনো কথা মানতে রাজি হননি, সেই সময় রাগের মাথায় তিনি খুন করে বসেন। তারপর কিন্তু রুদ্রজিৎ, সেক্ষেত্রে তো একটা সমস্যা রয়েই যাচ্ছে। খুন যদি অবনীবাবু করেন, তাহলে ছুরিটা ওখানে কেন রেখে আসবেন? ওই ছুরি দিয়ে তাকে কেক কাটতে তো অনেকেই দেখেছে, এমনকি নির্মলবাবু নিজেও দেখেছেন। এতটা কাঁচা কাজ কি তিনি করবেন? রুদ্রজিৎ যেন নিজের মনেই বলে উঠল, আসল সমস্যাটা কিন্তু আমরা একবারও ভেবে দেখিনি শুভময়, সেটা ভাবা দরকার। আসল সমস্যার কথাই তো আমরা ভাবছি রুদ্রজিৎ। খুনের মোটিভ, খুনটা কী কারণে হয়েছে। আমার তো মনে হয় আমার কথা শেষ হওয়ার আগেই রুদ্রজিৎ আমার বিছানার পাশে বসে পড়ে একটু চিন্তিত গলাতেই বলল, ভুল করছো শুভময়। আসল সমস্যাটা মোটিভ নয়, আসল সমস্যা হলো ছুরিটা। এবার কিন্তু রুদ্রজিতের কথায় আমি সত্যিই অবাক হলাম। রুদ্রজিৎ এসব ভুলভাল কী বলে চলেছে? ছুরিটা আসল সমস্যা হবে কি করে? হ্যাঁ, সেই ছুরি দিয়ে খুন করা হয়েছে সেটা ঠিক, কিন্তু তাই বলে সেটা সমস্যা হতে পারে নাকি? এসব কী কথা বলছো তুমি? ওই ছুরিটা সমস্যা হবে কি করে? ছুরিটা দিয়ে খুন করা হয়েছে, সেটা ওখানে পাওয়া গেছে, মানে আমাদের কাজ খানিকটা সহজ হয়ে গেছে খুনিকে ধরার জন্য। কিন্তু তাই বলে ছুরিটা সমস্যার হয় কি করে? না না, তোমার মনে হয় কোনো একটা ভুল হচ্ছে। রুদ্রজিৎ রহস্যময় হাসি হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বলল, তোমার মনে হচ্ছে না শুভময়, ছুরিটা মৃতদেহের পাশে রেখে যাওয়া হয়েছে ঠিক যেন আমাদেরই জন্য?
ঠিক যেন পুলিশ ছুরিটা খুঁজে পেলে ওটার হাতের ছাপ পরীক্ষা করলে অবনীবাবুরই হাতের ছাপ পেয়ে যাবেন, আর তাকে খুনি হিসাবে সন্দেহ করবে। মনে হচ্ছে নাকি গোটা ব্যাপারটা একটা পরিকল্পনা, কি বলো? রুদ্রজিৎ এমনভাবে কথাগুলো বলল যে তার কথার যুক্তি কাটার মতো কোনো জায়গা আমি পেলাম না। হঠাৎ করে আমারও কেমন যেন মনে হলো, আরে তাই তো, প্রথম থেকেই তো এই ব্যাপারটা আমাদের মনে সন্দেহ তৈরি করেছিল যে খুনি ছুরিটা নিয়ে গেল না কেন। আর ছুরিটা সে নিয়ে গেলে তাহলে তো এত কিছু হতো না। ছুরিটা নিয়ে না যাওয়ার কারণ কি তাহলে অবনীবাবুকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করা? আমি এবারে একটু চমকে উঠে রুদ্রজিতের দিকে তাকিয়ে আস্তে আস্তে শান্ত গলায় বললাম, তাহলে তো অবনীবাবুকেই খুনের তালিকা থেকে বাদ দিয়েই রাখতে হয় রুদ্রজিৎ। তাহলে তো আমরা একমাত্র সন্দেহ করতে পারছি নির্মল বাবুকে। সেখানেও একটা সমস্যা রয়ে গেছে শুভময়। নির্মলবাবু ওই ছুরিটা অবনীবাবুর বাড়ি থেকে চুরি করে নিয়ে এলো, অথচ সেটা কেউ দেখতে পেল না। আর যদি অবনীবাবুকে ফাঁসিয়ে দেওয়ার হয় তাহলে তিনি সেটা অন্য কোনোভাবেও চেষ্টা করতে পারতেন, কিন্তু ওই ছুরিটাকে ওখান থেকে নিয়ে এলে সেটা কেউ দেখবে না বলে তোমার মনে হয়? আর সব থেকে বড় কথা, যখন সবাই জানে ছুরিটা চুরি হয়েছে অবনীবাবুর বাড়ি থেকে, তখন তো অন্তত অবনীবাবু কিংবা কমলা দেবী কারণ মনে পড়তো ছুরিটা তার বাড়ি থেকে কেউ নিয়ে গেছে। আমার মাথার ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে আসছিল। এক্ষুনি মনে হচ্ছিল কেসটা বোধহয় আমি সমাধান করে ফেলতে পেরেছি। আবার এখন মনে হচ্ছে কোথায় কি। রুদ্রজিতের যুক্তি আমার ভাবনাকে যেন ভেঙে খান খান করে দিচ্ছিল। আমি অসহায়ের মতো রুদ্রজিতের দিকে তাকিয়ে থাকতে থাকতে ও বলে উঠল, তবে চিন্তা করো না শুভময়, কোনো না কোনো একটা সমাধান আমরা খুব শীঘ্রই বার করতে পারবো। আমার হাতে একটা সূত্র এসেছে মনে হচ্ছে, সেটা থেকেই কিছু একটা উদ্ধার করতে হবে। তবে তার জন্য আগে কয়েকটা ব্যাপারে আমাদেরকে সাবধানতা বজায় রাখতে হবে। আমি রুদ্রজিতের কথা কিছুই বুঝতে পারলাম না, কিন্তু সে আর কিছু না বলে উঠে বাইরের দিকে চলে গেল। আমি বুঝতে পারছিলাম সে এখন আর কিছুই বলবে না। কোনো একটা ব্যাপার নিয়ে সে গভীরভাবে ভেবে চলেছে, আর সেটাই এই কেসটাকে সমাধান করতে পারে। আমি জানি আমায় এখন অপেক্ষা করতে হবে, কিন্তু অবনীবাবু আর নির্মলবাবু এই দুজনের মধ্যেই যে কেউ একজন খুনি সেই ব্যাপারটা আমি কেমন যেন বুঝতে পারছিলাম, কিন্তু কে সেটাই বার করতে পারছিলাম না। রুদ্রজিতের কথায় দুজনেরই দুরকম মোটিভ থাকতে পারে, সে ব্যাপারে খোঁজ খবর নিতে হবে। আর সেটা ছাড়াও দুজনের কাছেই সময় সুযোগ দুটোই ছিল। নির্মলবাবু তার কাছ থেকে তাড়াতাড়ি ফিরে এসে ফোন করে, তারপর অবনীবাবুকে ডাকতে পারে। আর অবনীবাবু তার বাড়ি থেকে বেরিয়ে যে কোনো একটা সময় গৌরীদেবীর ঘরে এসে তাকে খুন করে থাকতে পারে। সেক্ষেত্রে অবনীবাবুর সাথে গৌরীদেবীর একটা সম্পর্ক থাকার ব্যাপারটা সত্যি হতে হবে। কিন্তু যদি এসব না হয় তাহলে আসল সত্যটা কি রুদ্রজিৎ যেটা ভেবে চলেছে সেটা আমি ভাবার চেষ্টা করতে চাইলাম, কিন্তু কিছুতেই কিচ্ছুই হচ্ছিল না। তাই অপেক্ষা করতে লাগলাম রুদ্রজিৎ কি ভাবছে সেটা জানার জন্য। এরপর মাঝখানে 2 দিন কেটে গেল। রুদ্রজিৎ নতুন কিছুই খুঁজে বার করতে পারছিল না। রুদ্রজিতের সাথে দাসবাবুর মাঝে মাঝে বেরিয়ে পড়া চলছিল। আমি নিজে থেকে আর কিছুই জিজ্ঞাসা করছিলাম না। ভাবছিলাম সে যখন আমায় নিজেই বলবে তখনই না হয় শুনব। এটা বুঝতে পারছিলাম কেসের ব্যাপারই সমস্ত কিছু চলছে, তার বাইরে কিছু নয়। একদিন রুদ্রজিৎ বেরিয়ে পড়েছে। সে সময় দাসবাবু টেলিফোন করতেই আমি টেলিফোনটা ধরে বললাম, হ্যালো, শুভময় বলছি। শুভময় বাবু, রুদ্রজিৎ বাবু বাড়িতে নেই? না, রুদ্রজিৎ তো কোথায় যেন একটা বেরিয়ে পড়লো। আমি তো ভাবলাম সে বোধহয় আপনার সাথেই বেরিয়েছে। আপনার কাছে যায়নি? আমার কাছে আসার কথা তো নেই, আসলে আমায় সে একটা খবর জোগাড় করতে বলেছিল, সেই খবরটা আমি জোগাড় করে ফেলেছি। তাই রুদ্রজিৎ বাবুকে সেইটা জানানোর জন্য টেলিফোন করেছিলাম। তিনি বাড়ি ফিরলে তাকে বলবেন আমি বলেছি গৌরী দেবীর গ্রামের বাড়িতে কোনো সম্পত্তি অবশিষ্ট নেই। তাদের সমস্ত কিছুই বন্যার জলে ভেসে গিয়েছে, সামান্য ভিটে মাটি ছাড়া আর কিছুই নেই। আর গ্রামের দিকে ভিটে মাটির যে খুব একটা দাম নেই তা তিনি জানেন। তবুও যেটুকু সম্পত্তি আছে তা গৌরী দেবীর দূরসম্পর্কের আত্মীয়দের মধ্যে ভাগাভাগিতে রয়েছে। তা থেকে গৌরী দেবী যা পাবেন তার অর্থও বেশ সামান্য। এটাই নির্মলবাবুর ক্ষেত্রে অর্থের জন্য গৌরী দেবীকে খুন করলেও তিনি খুব একটা লাভবান হতেন না।
আর গৌরী দেবীর সাথে নির্মলবাবুর সম্পর্ক খুব একটা ভালো নয়, সবসময় ঝগড়াঝাটি, সুসম্পর্ক নেই। এই ব্যাপারটা নির্মলবাবুর ব্যবসার জায়গার কয়েকজনের কাছ থেকে আমি জানতে পেরেছি। আর অবনীবাবুর ব্যাপারে কোনো নতুন খবর পেয়েছেন? অবনীবাবুরও নিজের একটা ব্যবসা রয়েছে, তবে তাকে ব্যবসার কাজে খুব একটা বাইরে যেতে হয় না, তিনি বাড়িতেই থাকেন। তার ব্যবসাপত্র একজন দেখাশোনা করে। আচ্ছা ঠিক আছে দাসবাবু, রুদ্রজিৎ এলে আমি বরং তাকে সমস্ত কথাই বলে দেবো। টেলিফোনটা নামিয়ে রাখার পরেই হঠাৎ করে মনে হলো অবনীবাবুর সাথে গৌরী দেবীর কোনো সম্পর্ক আছে নাকি। সেই ব্যাপারটা কি রুদ্রজিৎ খোঁজখবর নেওয়া শুরু করেছে? সেটা দাসবাবুকে একবার জানালে কি ভালো হতো, নাকি তার কাছ থেকে কোনো খবর পাওয়া যেত এই ব্যাপারে? আরও একবার তাকে টেলিফোন করবো কিনা ভাবছি, এমন সময় রুদ্রজিৎ ঘরে ঢুকলো। আমায় টেলিফোনের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দাসবাবু টেলিফোন করেছিলেন তাই না শুভময়? গৌরী দেবীর বাড়িতে বোধহয় সম্পত্তি খুব একটা অবশিষ্ট নেই, যা রয়েছে তাদের শরিকি অনেক, সেখান থেকে খুব একটা অর্থ সে পেত না। তাছাড়া গৌরী দেবীর সাথে নির্মলবাবুর সম্পর্ক যে খুব একটা ভালো নয় সে কথাটাও সত্যি। তবে আরও একটা খবর আমি জোগাড় করতে পেরেছি শুভময়। রুদ্রজিতের কথা শুনে আমি কৌতূহলী হলাম। রুদ্রজিৎ ঘরের একটা চেয়ারে ধপ করে বসে পড়ে বলল, হ্যাঁ, অবনীবাবুর সাথে গৌরী দেবীর অবৈধ সম্পর্কের কথা নির্মলবাবু কিছুই জানতেন না, তবে সেই কথাটা কোনোভাবে অবনীবাবুর স্ত্রী কমলা দেবী জানতে পেরেছিলেন সম্প্রতি। তোমার বোধহয় মনে আছে, অবনীবাবু নির্মলবাবুর বাড়ির আশেপাশে আরো কয়েকটা বাড়িঘর রয়েছে, সেই বাড়িঘরের মহিলাদের সাথে কথা বলে কানা ঘুষে আমি ব্যাপারটা জানতে পেরেছি। তারা সকলেই নির্মলবাবুর স্ত্রীর সাথে অবনীবাবুর সম্পর্কটার ব্যাপারে খুবই বিরক্ত। তাদের পাড়ায় এমন একজন মহিলা থাকবে সে ব্যাপারটা তারা যেন মেনে নিতে পারছিলেন না, তাই তারা আমার কাছে সমস্যাটাই খুলে বললেন। এদিকে অবনীবাবু বেশ বিত্তবান, তার ব্যবসা ভালোই চলে, তাকে ব্যবসার কাজে খুব একটা বাইরেও যেতে হয় না, অন্যান্য লোকেরাই তার কাজকর্ম দেখাশোনা করে। অবনীবাবু মাঝে মাঝেই গৌরী দেবীকে দামি দামি উপহারও দিতেন। তা নিয়ে নির্মলবাবুর সাথে কথা কাটাকাটি হলেও গৌরী দেবী কিন্তু কখনোই সে কথা স্বীকার করতেন না, এটাও আমি জানতে পেরেছি। কিন্তু সেটাই যদি হয় তাহলে অবনীবাবু গৌরী দেবীকে খুন করবেনই বা কেন? আর নির্মলবাবু যে এ ব্যাপারে খুব একটা জানতেন তাও আমার কাছে স্পষ্ট নয়। সন্দেহটা আবার দুজনের উপরেই থেকে যাচ্ছে শুভময়। তবে ওই একটা জায়গায় আমি কেমন ধোঁয়াশায় থেকে যাচ্ছি, আরও একজন খুনটা করে থাকতে পারে। সেদিন যখন নির্মলবাবুর সাথে আমি গৌরী দেবীর ঘরে গিয়েছিলাম মৃতদেহের জায়গাটা দেখার জন্য, ঠিক তখনই তার ঘরের বিছানার ওপর থেকে একটা জিনিস পেয়েছিলাম, অথচ গোটা বিছানা পরিষ্কার সুন্দর করে সাজানো। সেই বিছানায় এমন একটা জিনিস থাকার তো কথা নয়, যদিও গৌরী দেবী সেই জিনিসটা ব্যবহার করতেন না। আর সেটা যে কার সেটা আমি অনুমান করতে পেরেছি। প্রথমের কথাগুলো শুনে মনে হচ্ছিল বোধহয় আমি নিজেও এটা অনুমান করতে পারছি, কিন্তু শেষের কথাগুলো আবার সেই ভাবনাকে নস্যাৎ করে দিল। আমি আর কৌতূহল চাপতে না পেরে বলে উঠলাম, কার কথা তুমি বলতে চাইছো বলো তো? আর সেদিন ওই বিছানার উপর আসলে তুমি কি পেয়েছিলে? এখন নয় শুভময়, আজকের দিনটা অপেক্ষা করো। আশা করছি কাল সকালের মধ্যেই তাকে ধরা যাবে, তারপর না হয়। রুদ্রজিৎ চেয়ারে বসে হাসতে লাগলো। তার এই হাসিটা আমি চিনি। যখন সে কোনো কেসকে সমাধান করে ফেলে তখন তার মুখে এমন একটা হাসি দেখা যায়। তার মানে কি এই কেসের সমাধানটাও সে করে ফেলেছে? আসল খুনি তাহলে কে? নির্মলবাবু নাকি অবনীবাবু, নাকি অন্য কেউ? পরদিন সকালে রুদ্রজিৎ বাড়ির বাইরে বেরোনোর আগে আমায় বলে গিয়েছিল, শুভময়, আমার বাড়ি ফিরতে হয়তো খানিকটা দেরি হবে, তুমি আমার ঘরেই থেকো, প্রয়োজন হলে তোমায় টেলিফোন করে নেব আমি। আশা করছি আজই অপরাধীকে ধরা যাবে। তোমায় বাড়ি ফিরে তারপরে সমস্তটাই বলবো। তোমার যদি খুব প্রয়োজন হয় তাহলে থানায় টেলিফোন করে নিলেই দাসবাবুকে পেয়ে যাবে, তিনি সমস্ত জানিয়ে দেবেন আশা করছি। তবে সে প্রয়োজন হবে না, আমি দুপুরের আগেই ফিরে আসবো। কিন্তু আসল খুনিটা কি সেটা তো বলে যাও। এখনই বলছি না, তবে একটা কথা তোমায় বলে যাচ্ছি, সেদিন গৌরী দেবীর ঘরের বিছানায় থেকে আমি একটা লোহার ক্লিপ পেয়েছিলাম। লোহার কাটা ক্লিপ যেমন হয়, লম্বা চুল যাদের রয়েছে তারা ব্যবহার করে, তেমনই একটা ক্লিপ। তবে গৌরী দেবীর মাথার চুল খুব একটা লম্বা নয়, বড় নয়। তাছাড়া তিনি যে ক্লিপ ব্যবহার করেন না সে কথা নির্মলবাবু নিজেই আমায় বলেছেন। এবার তুমি ভাবতে থাকো,
আমি বাড়ি ফিরে এসে না হয় তোমায় সবটা বলছি। রুদ্রজিৎ বেরিয়ে যেতেই আমি ঘরে বসে রইলাম। বারবার ভাবার চেষ্টা করছিলাম আসলে বিছানার ওপর পাওয়া সামান্য একটা ক্লিপ থেকে কি করে রুদ্রজিৎ খুনিকে আন্দাজ করতে পারছে, সেটাই কিছুতে বুঝে উঠতে পারছিলাম না। তাই একসময় হাল ছেড়ে দিয়ে টেলিফোন থেকে বেশ খানিকটা দূরে বসে রইলাম। যদি টেলিফোন আসে তাই বসে বসে আজকের খবরের কাগজটাই পড়তে লাগলাম। বেশ কিছুক্ষণ পরে আমাদের কাজের লোকটি এক কাপ চা দিয়ে গেল। বৌঠান বাড়িতে নেই, তিনি তার বাপের বাড়িতে গিয়েছেন। তাই এই সময়টা সমস্ত কাজের লোকটির উপরেই রয়েছে। আমি চা খেতে খেতে খবরের কাগজ পড়ছি, এমন সময় টেলিফোনটা বেজে উঠল। আমি সামনে গিয়ে টেলিফোনটা ধরতে অপর প্রান্ত থেকে দাসবাবুর গলা ভেসে এলো। রুদ্রজিৎ বাবু? রুদ্রজিৎ তো নেই, সে তো বেরিয়ে পড়েছে। আমি শুভময় বলছি। কেন? আর বলবেন না শুভময় বাবু, রুদ্রজিৎ বাবুর কথা মতো কমলা দেবীকে গ্রেফতার করতে গিয়ে দেখি শুধু কমলা দেবী নয়, তার সাথে অবনী বাবুও পালিয়েছেন। ঘরে তালা ঝুলছে, কেউ বলতে পারছে না তারা কোথায় গিয়েছে। কি করি বলুন তো? আমি কেমন যেন অবাক হলাম। তারপর রুদ্রজিৎ যে বেরিয়ে পড়েছে এবং প্রয়োজন হলে দাসবাবুকে টেলিফোন করতে জানিয়ে গেছে, সেই কথাটা দাসবাবুকে বলতেই দাসবাবু কিছু একটা চিন্তা করতে করতে টেলিফোনটা রেখে দিলেন। টেলিফোন রেখে আমি চেয়ারে বসে নতুন করে ভাবতে শুরু করলাম, আরে কমলা দেবী আর অবনীবাবু হঠাৎ করে পালাতে গেলেন কেন? তাহলে কি তারা দুজনে মিলে খুনটা করেছেন? কিছুই মাথায় আসছিল না। যতই ভাবছিলাম ততই যেন সমস্ত কিছু নতুন করে ঘেঁটে যাচ্ছিল। তাই আমি আর না ভেবে মন দিয়ে খবরের কাগজটা পড়তে লাগলাম। রুদ্রজিৎ ফিরে এলো দুপুরের দিকে। তারপর স্নান সেরে খাবার টেবিলে যখন বসলো, তখন তাকে খেতে খেতেই বললাম, ব্যাপারটা কি হলো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে অবনীবাবু আর কমলা দেবী বাড়ি থেকে পালাতে গেলেন কেন? অপরাধী যখন বুঝতে পারে তারা ধরা পড়ে যাবে, তখন তারা পালায়। তবে এখানে অপরাধী একজন, অন্যজন শুধু অপরাধীকে এই মুহূর্তে সাহায্য করতে চাইছে। এখন আর কথা নয়, আগে খেয়ে নি, তারপর তোমায় সবটা বলছি। খাওয়া দাওয়ার পরে আমরা রুদ্রজিতের ঘরে এসে বসলাম। রুদ্রজিৎ একটা সিগারেট ধরাল, তারপর ধোঁয়া ছেড়ে সামনে রাখা ছাইদানিতে ছাই ফেলে বলল, সেদিন যখন আমি গৌরী দেবীর ঘরে গিয়েছিলাম, তখন বিছানার উপর একটা লোহার ক্লিপ দেখতে পেয়েছিলাম। সেই কারণেই আমি নির্মলবাবুর কাছে ওই কথাটা জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তিনি জানান গৌরী দেবী ক্লিপ ব্যবহার করতেন না। অথচ তাহলে তার ঘরের বিছানায় ক্লিপ কোথা থেকেই বা এলো? দ্বিতীয়ত, ওই ঘরে মৃতদেহ নিয়ে যাওয়ার পরে আর কেউই ঢোকেনি। আর সেই সময় যদি কেউ ওই ক্লিপটা রাখতো, তাহলে সেটা অন্য কারোর নজরে পড়তো। এমনটা হয়নি। আর ক্লিপের রংটা তুমি দেখেছো, চট করে দেখা যায় না। তাই বোধহয় খুনি নিজেও সেটা দেখতে পায়নি। সেদিন অবনীবাবুর বাড়িতে কমলা দেবীর সাথে কথা বলার সময় বুঝতে পারলাম তিনি অবনীবাবুকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তিনি ইচ্ছে করেই আমার সাথে আলাদা কথা বলে অবনীবাবুর ব্যাপারেই দোষারোপ করেছিলেন, এবং এটাও বলেছিলেন যে অবনীবাবুর সাথে গৌরী দেবীর একটা সম্পর্ক আছে। এই কথাটা তিনি বলেছিলেন। আর এটাও বলেছিলেন যে তিনি কানা ঘুষোতে বিষয়টা শুনেছেন, কিন্তু আসলে তিনি সে ব্যাপারটা নিয়ে অতটা স্পষ্টও ছিলেন না। এবারে আসি খুনের ব্যাপারে। যেদিন খুন হয়েছে সেদিন বিকেলের দিকে কমলা দেবী তার ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় সাথে করে নিয়ে যায় সেই ছুরিটা, যাতে অবনীবাবুর হাতের ছাপ রয়েছে। আমার মনে হয় তিনি হাতে কিছু জড়িয়েই নিয়েছিলেন যাতে ছুরিটার উপরে নতুন কোনো ছাপ না পড়ে। আর কোনোভাবে ছুরিটা গৌরী দেবী দেখতে পায়নি, কিংবা অন্য কিছু হতে পারে। সুযোগ বুঝে তিনি ছুরি দিয়ে আঘাত করেন গৌরী দেবীর পেটে। তারপরে এক হাতে বোধহয় তার মুখটা চেপে ধরেছিলেন যাতে আওয়াজ বাইরে না বেরিয়ে আসে। মৃতদেহটা মাটিতে পড়ে যাওয়ার জন্য মাথায় এমন আঘাতের সৃষ্টি হয়েছে। বোধহয় গৌরী দেবীর সাথে কথা বলার সময় তিনি মাথার ক্লিপটা কোনোভাবে খুলে বিছানার উপর রেখেছিলেন। তারপর তাড়াতাড়ি বেরিয়ে আসার সময় সেটা ভুলে গিয়েছিলেন। পরে যখন নির্মলবাবু এসে সবটা দেখেন, তখন আবার তিনি অবনীবাবুর বাড়িতে যান। কিন্তু সেই সময় আবার কমলা দেবী ফিরে আসেন, কিন্তু ক্লিপের কথাটা বোধহয় তার আর মনে ছিল না। কিন্তু তিনি খুনটা করতে চাইছিলেন কেন? আর এই খুনে অবনীবাবুকে ফাঁসি দিয়ে তার কি লাভ হতো? অবনীবাবুর সাথে গৌরী দেবীর সম্পর্কটা বোধহয় তিনি মেনে নিতে পারেননি।
তাই এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা তিনি করেন। তাছাড়া অবনীবাবুর বেশ সম্পত্তিও রয়েছে, সেই সম্পত্তির বেশ খানিকটা তার নামেও রয়েছে। তাই অবনীবাবুকে ফাঁসিয়ে দিতে পারলে সম্পত্তি তিনি নিজেই পেয়ে যাবেন, আর এই বাড়িটা তো রইলই। অবনীবাবুর চরিত্র যে খুব একটা ভালো ছিল না তার সম্পর্কে আরও অনেক কথাই এর আগেও জানা গেছে, কিন্তু সেসবের ক্ষেত্রে তো কোনো প্রমাণ হয়নি। এক্ষেত্রে প্রমাণ বলতে জন্মদিনের কেক কাটার ব্যাপারটা তিনি নিজে থেকেই বললেন, তারপর কেক কাটার ছুরিটা সাবধানে লুকিয়ে রাখেন, আর সেই ছুরি দিয়েই খুন করেন গৌরী দেবীকে, যাতে অবনীবাবুকে ফাঁসিয়ে দেওয়া যায়। আমি অবাক হয়ে রুদ্রজিতের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা, তার জন্যেই তুমি বলেছিলে অবনীবাবু আর নির্মলবাবু ছাড়া আরও একজনকে সন্দেহ করা যায়? রুদ্রজিৎ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তার মুখে একটা যুদ্ধ জয়ের হাসি। সেভাবেই বলল, কমলা দেবীর সাথে সেদিন কথা বলেই তার উপর আমার কেমন সন্দেহ হয়েছিল। তিনি যেন একটু জোর দিচ্ছিলেন তার স্বামী নিজেই খুনটা করেছেন, অথচ নিজের পরিবারের কেউ যদি কোনো অন্যায় করেও থাকে তাহলে কোনো নারী সেক্ষেত্রে তাকে বাঁচানোরই চেষ্টা করে। এক্ষেত্রে তিনি উল্টোটাই করছিলেন, আর সেটা করতে গিয়ে তিনি আমার সন্দেহের কারণ হয়ে যান। পরে ওই ক্লিপ পাওয়া এবং অবনীবাবুর সাথে গৌরী দেবীর সম্পর্কের কথা জানাই, সমস্ত মিলিয়ে আমার অনুমান হয় খুনটা তিনিই করেছেন এবং অবনীবাবুকে ফাঁসিয়ে দিতে চাইছেন। তাই আজ যখন তাকে গ্রেফতার করার জন্য বাড়িতে পুলিশ পাঠাই তখন তাদের আর পাওয়া যায় না। আমি জানতাম এটাই হবে, কারণ কাল রাতে আমি একবার অবনীবাবুকে টেলিফোন করে জানিয়েছিলাম যে খুনি আমরা তাকে ধরে ফেলেছি। আমি ইচ্ছা করেই এটা করেছিলাম যাতে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ যাওয়ার আগে যে তারা পালিয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। তবে ধরা পড়বে, কারণ অবনীবাবুর ব্যবসা রয়েছে শহরে, একটু তো সময় লাগবেই। রুদ্রজিৎ আর কিছু না বলে সিগারেটটা শেষ করতে লাগলো। ঠিক সেই সময় টেলিফোনটা এলো। রুদ্রজিৎ উঠে গিয়ে টেলিফোনটা ধরে বলল, হ্যালো। তারপর টেলিফোনে কি কথা হলো তা আমি জানি না। একটু পরে রুদ্রজিৎ সামনের চেয়ারে বসতে বসতে বলল, শুভময় একজন আসছেন, ভদ্রলোক, কোনো একটা সমস্যা নিয়ে আসছেন। টেলিফোনে ওনার নামটা বললেন, কিন্তু টেলিফোনে ঠিকভাবে শোনা গেল না। তবে নতুন একটা কেস হাতে আসতে চলেছে, বুঝলে হে। কিন্তু এই কেসটা তো এখনো শেষ হলো না। শেষ হয়ে গেছে শুভময়, ওরা যে ঠিক কোথায় যেতে পারে তা আমি আন্দাজ করতে পেরেছি, আর সেখানেই পুলিশ পাঠাবার ব্যবস্থাও আমি করে এসেছি। আশা করছি আজ রাতের মধ্যেই ওরা ধরা পড়বে। রুদ্রজিতের কথাই সত্যি হলো। সেদিন রাতের মধ্যেই ওরা দুইজনে ধরা পড়ল এবং সমস্তটাই স্বীকার করে নিলেন কমলা দেবী। আর ঠিক পরদিন সকালে আমাদের বাড়িতে একটা নতুন কেস নিয়ে উপস্থিত হলেন আরও এক ভদ্রলোক।